যাই হোক, দুজন ভিউয়ার এসছে। নমস্কার। অনেক দিন পর আবার লাইভে আসলাম আজকের দিনটার প্রসঙ্গে। শুভ সন্ধ্যা। আজকের দিনটার প্রসঙ্গে 23শে জানুয়ারি আমাদের সবার প্রিয় নেতাজির 126তম জন্মবার্ষিকী। 125 বছর ভর্তি হয়ে গেছে। আর আমাদের স্বাধীনতারও এই বছরটা, মানে আগের বছরটা 75তম স্বাধীনতা দিবস ছিল। একটা ওইদিকে স্বাধীনতার 75, নেতাজির 125তম জন্মদিবস। তো সেই প্রসঙ্গে কিছু কথা। খুব কঠিন ব্যাপারটা, কারণ নেতাজির প্রসঙ্গে খুব স্বচ্ছতা রেখে কথা তখনই বলা সম্ভব যখন কোনো একটা মানুষ অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে পর বলবে। কারণ কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে নেতাজির সম্পর্কে সম্পূর্ণভাবে সম্পূর্ণ স্বচ্ছতা রেখে কথা বলা, সমস্ত দিক তুলে ধরা কখনো সম্ভব নয়। কারণ নেতাজির প্রসঙ্গে সব কথা পরিষ্কারভাবে বলতে গেলে কোনো না কোনো কথাতে কোনো না কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করা হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে প্রসঙ্গটা এমনই একটা প্রসঙ্গ, এমনই একটা ব্যক্তিত্ব যাকে শ্রদ্ধা তো জানাতেই হবে। রাজনৈতিক দলগুলো দায়ে পড়েও শ্রদ্ধা জানায়, কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা সেটা কতটা মন থেকে আসে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, সবার প্রথমে বলে রাখি যে এমন একটা মানুষের কথা বলতে যাচ্ছি যার পুরো জীবনটা, মানে আমরা যদি ধরে নিই যে তিনি 1945 সালে অন্তর্ধান হয়েছিল তাহলে তার জন্ম থেকে 1945 সাল পর্যন্ত পুরো জীবনটাই তার ত্যাগ, সাধনা আর নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই কেটে গেছে। এখন ব্যাপার হচ্ছে যে সেই মানুষেরই আমরা বিরোধিতা করে থাকি, মানে প্রকাশ্যে না করলেও গোপনে, বা চাই না যে সে আর একটু এগিয়ে যাক, বা তাকে তুলে ধরার চেষ্টা করি না যার মধ্যে কিছু গুণাগুণ থাকে, বিশেষ গুণ থাকে। তো সেই সময় স্বাধীনতা আন্দোলনে বহু জনের অবদান আছে, বহু মানুষ অনেক অনেক ছাপ রেখে গেছেন তাদের নিজেদের মতো করে। কিন্তু সর্বোৎকৃষ্ট ছিলেন নেতাজি, এটা তো আমরা সবাই মানি বা জানি, স্বীকারটা করতে হয়তো খুব কষ্ট হয়। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষ যত ভালোই হোক, তবুও কিছু কিছু সময় কিছু মানুষের মধ্যে দু একটা কিছু খারাপ দিক থেকে যায়। একমাত্র সিনেমাতেই সম্ভব, যে জায়গাতে সিনেমা সিরিয়ালেই সম্ভব, যে একটা মানুষ যখন তার পজিটিভ ক্যারেক্টার দেখানো হয় তাকে 100% পজিটিভ দিকই তুলে ধরা হয়, কোনো নেগেটিভ দেখানো হয় না। আর যে নেগেটিভ সে পুরোটাই নেগেটিভ। জেনারেলি তো তা হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ ভাবই থাকে। তো নেতাজির মধ্যে যে গুণাগুণ ছিল, তো সেইটার কারণে দেশবাসী, দেশের বহু সেই সময়কার নেতৃত্বর মধ্যে একটা ঈর্ষা জন্মায়, এবং যার বশবর্তী হয়ে নেতাজিকে বহু জায়গায় তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে লুকিয়ে রাখা হয়। তার যে কর্মযোগ্য সেটাকে সর্বসমক্ষে প্রকাশ করতে, তুলে ধরতে অনেক জায়গায় অনেক বাধে। এখন ব্যাপার হচ্ছে এই সম্পূর্ণ কাজটাই করে গেছে সেই স্বাধীনতার আগের থেকেই। স্বাধীনতার আগের থেকে তো আর সরকার গঠন হয়নি, তো স্বাধীনতার পর থেকে আমি ধরে নেওয়া গেল যে ভারত সরকার করেছে, বলতে খুব খারাপ লাগলেও। এবং সেই সরকারেতে যে দলই থাকুক, যে ব্যক্তিই থাকুক, সবাই কিন্তু সেই প্রচেষ্টাটাই করে গেছে যে এই মানুষটাকে প্রকাশ্যে আসতে দেওয়া চলবে না। কারণ এই মানুষটা প্রকাশ্যে আসলে তার দলের কোনো ব্যক্তির বা সম্পূর্ণ দলের কোথাও না কোথাও একটা ভাবমূর্তি নষ্ট হবে। এখন দলের নাম করে বলতে গেলে বলতে হয়, আমি ধরে নিলাম যে নেতাজি কংগ্রেসে যুক্ত হয়েছিলেন গান্ধীজির অনুরোধে বা গান্ধীজির উৎসাহে, ঠিক আছে, অনুপ্রাণিত হয়ে। কিন্তু যখন দেখলেন সেখানে গিয়ে পর যে তাদের যা পন্থা সেটা সব খারাপ নয়, কারণ তাদের পন্থা ছিল অহিংসা, তো সেই পন্থা ভালো, কিন্তু স্বাধীনতাকে আনতে গেলে
শুধুমাত্র সেই পন্থা অবলম্বন করলে চলবে না, সেখানেতে কিছু চরমপন্থাও দরকার। কারণ কথাটা হচ্ছে স্বাধীনতাটা দানের জিনিস নয়, এটাকে ছিনিয়ে নেবার জিনিস। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমরা আমি আবার মহাভারতকে টানছি, মহাভারতে ক্ষমাকেই বলা হয়েছে শ্রেষ্ঠ ধর্ম। ক্ষমা, করুণা, অহিংসা ভালো জিনিস, কিন্তু ব্যাপার হচ্ছে যখন চরম জায়গায় চলে যায়, যখন যে শত্রু তাকে কোনোভাবেই মানে সামলে উঠতে পারা যায় না, তখন তার প্রতি আঘাত হানতে হয়, যে আঘাতটা হেনেছিলেন নেতাজি। তাহলে তো দুর্যোধনেরও ক্ষমা হয়ে যেত, শকুনিরও ক্ষমা হয়ে যেত। ঠিক আছে, তো যখন তিনি সেই পন্থা নিলেন তখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসলেন। ব্যাপারটা হচ্ছে তাহলে কংগ্রেস নেতাজির বিরোধী জায়গাতেই চলে গেল। তাই কংগ্রেসী মানসিকতা সম্পন্ন মানুষরা প্রকাশ্যে হয়তো নেতাজিকে শ্রদ্ধা জানাতেই হয়, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার সমস্ত সমস্ত জিনিসকে তুলে ধরা তাদের পক্ষে সম্ভব নয়, পারবে না, কোনোদিনও পারবে না। এখন ধরে নেওয়া গেল যে ব্যাপারটা মজার আছে, এখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন নেতাজি, বিরোধী জায়গায় রয়েছে যে দল, তারা ভেবে নেয় যদি যে নেতাজি আমাদের মানে নেতাজি আমাদের, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যায়। কারণ সেই টাইমেতে যে দলগুলো ছিল, মুসলিম লীগ, বিশ্ব বিশ্ব হিন্দু পরিষদ, না বিশ্ব হিন্দু পরিষদ না, মুসলিম লীগ আর জনসংঘ, ঠিক আছে, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা আর জিন্নার মুসলিম লীগ। তো সেই দুটো দলেরও কিন্তু নেতাজি তাদের যে পন্থা সেটাতে সম্পূর্ণ বিরোধী ছিলেন। কারণ নেতাজি ছিলেন সম্পূর্ণ রকমভাবে অসাম্প্রদায়িক, ঠিক আছে। তো তাদেরও উল্লাস করার কিছু কারণ নেই, সাচেস আরএসএস বা এই টাইপের দলগুলোর, যে নেতাজি তাদের পন্থায় বিশ্বাসী ছিলেন, কোনো মতেই না। কারণ নেতাজি বহুবার প্রকাশ্যে তাদের বিরোধিতা বহুবার করেছেন। অতএব এরকম কোনো ভাবার কোনো জায়গাই নেই। এখন যদি আমরা সেটা দেখতে যাই, তো সেখানেও প্রকাশ পেয়ে যাই। এবারে আমি জানি না সেটা কোনো বাঙালি ভাবের কারণ নাকি সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণ। যারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তারাও কিন্তু কথা রাখতে পারেনি নেতাজি প্রসঙ্গে। মানুষ হয়তো ভেবেছিল, কিন্তু সেটাও সম্ভব হয়ে ওঠেনি, তারাও পারেনি। ব্যাপারটা হচ্ছে কোন জায়গাতে তারা আটকে যায়, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন কিন্তু নেতাজির মতো না। কেন তারা নেতাজির মতো না? কারণ কিছু কিছু জায়গাতে তারা আটকে যায়। সেই জায়গাগুলো হচ্ছে কিছু স্বার্থ, কিছু স্নেহ, কিছু যশ, কিছু ক্ষমতার লোভ, কিছু কি বলবো, আত্মসুখ, কিছু ভোগ, এই সমস্ত ছোট ছোট কিছু কিছু কারণের জন্য তারা কিন্তু অনেক জায়গায় নেগেটিভে গেছেন, ঠিক আছে। সম্পূর্ণ নেগেটিভ নয়, আমি আবারও বলছি, তাদেরও অনেক অবদান ছিল, কিন্তু এই ছোট ছোট কিছু কিছু কারণে তারা আটকে গেছেন। যে জায়গাটাতে নেতাজির ব্যাপারটা ছিল কিন্তু সম্পূর্ণভাবে নিঃস্বার্থ। একটাও কোনো জায়গায় যদি দেখানো যায় যে নেতাজি এই জায়গাতে যা করেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ সমর্থনযোগ্য নয়, বা কোনো কিছুর কারণে সেরকমটা কিন্তু নয়, দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে তারা আটকে গিয়েছিলেন, যে জায়গাটাতে নেতাজি পেরিয়ে গিয়েছিলেন। তো যার কারণেই তাদের নেতাজির প্রতি একটা বিদ্বেষ অটোমেটিক্যালি আসে, যার কারণে তাকে লুকিয়ে রাখা, তাকে আড়াল করে রাখা, তার সমস্ত কিছু দেশবাসীর সামনে না প্রকাশিত হতে দেওয়া, তাহলে তো হিসেবটা পুরো বদলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি নেতাজি থাকতেন সেই জায়গাতেই, তাহলে স্বাধীনতার পরে যে মানুষটাই একমাত্র দেশ পরিচালনার দায়িত্ব পেতেন সেটা নেতাজি, সেটা যে কেউ স্বীকার করে নেবে। যদিও তার কিন্তু সেটা ইচ্ছা ছিল না। তার ইচ্ছা ছিল যে, তার মত ছিল যে দেশ স্বাধীনতা পাওয়ার পর অন্ততপক্ষে 25 বছর দেশটা সেনাবাহিনীর হাতে থাকবে, যাতে সেই শৃঙ্খলার মধ্য দিয়ে দেশবাসী গড়ে উঠতে পারে, তাদের জীবন তৈরি করতে পারে,
এবং সেই যে 25 বছর পেরিয়ে যাবার পর পরের প্রজন্মকে এই প্রজন্ম সেই শিক্ষাটা দিতে পারবে, সেইভাবে দেশবাসী গড়ে উঠবে। অতএব ক্ষমতার লোভটা তার থাকেনি। এবার আসি একটা ব্যাপারে, এখন কিছু কিছু জায়গাতে ধরে নেওয়া যাচ্ছে যে কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন নেতাজি, ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। সেটা কিন্তু কোনো মতেই কমিউনিজম না, কারণ তার কমিউনিজম সম্পর্কে ধারণা একটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছিল মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অতএব আমরা যদি ধরে নিই যে সেটা কমিউনিজম, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। দুর্ভাগ্য এটাই যে 1969 সালে ফরওয়ার্ড ব্লক দলটি আমাদের এই রাজ্যে যুক্ত ফ্রন্টে ঢুকে যায় এবং 1977 সালে সেটা বাম ফ্রন্টে ঢুকে যায়। খুব লজ্জার ব্যাপার। নেতাজি সেটা খুব একটা পছন্দের ছিল না কমিউনিজম, বাট তবুও তারা কমিউনিজমে প্রবেশ করায় দলটাকে। অতএব কাঠগড়ায় কিন্তু চলে আসে সবাই। এখন ব্যাপার হচ্ছে যে নেতাজিকে কিছু শ্রদ্ধা জানাতে হয়, সেটা অবশ্যই মেকেই ধরে নেওয়া যেতে পারে প্রত্যেকটা দলের ক্ষেত্রে। যদি সে রাজনৈতিক দল হয়, অতএব পুরোটাই সেটা মেকেই ব্যাপার থাকে, হয় ভোটের দায়, না হলে জাস্ট মানুষের মন পেতে, এরকমই কোনো একটা কিছু ব্যাপার, সেটা আন্তরিকতা কিছু থাকে না। ব্যাপার হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে বিতর্ক করতে সবাই চায়, যে বিতর্কই হোক এনাকে নিয়ে। তার জন্মদিনটা 23শে জানুয়ারিটাকে ঘোষণা করা হলো পরাক্রম দিবস, বিশাল কিছু শ্রদ্ধা জানিয়ে দেওয়া হলো। এবার বলি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরাক্রম কথাটা যতটা না বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, অনেক বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। কেন? তার যে আত্মত্যাগ, তার যে উৎসর্গ, আত্ম উৎসর্গ বা দেশপ্রেম, এগুলো চোখে পড়লো না, শুধু পরাক্রমটা। ব্যাপার হচ্ছে এই দিনটাকে যদি বলা হতো দেশপ্রেম দিবস, যদি বলা হতো আত্ম উৎসর্গ দিবস, শুনতে ভালো লাগতো। বিতর্ক। এবার একটা কথা শুনছি নাকি যে ইন্ডিয়া গেটের সামনে, দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে যে অমর জওয়ান জ্যোতি আছে, সেটা অ্যাকচুয়ালি কি না, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশ যখন সাহায্য করেছিল বাংলাদেশকে, শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, তো তখন যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে সেই স্মৃতিসৌধ বানানো হয় এবং সেখানে কতকগুলো মশালের মতো জিনিস জলে চিরপ্রজ্বলিত আর কি জ্বলছে। তো নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে তার মূর্তি বসানোর জায়গা আর কোথাও পাওয়া গেল না, ওই জায়গাটাকেই পছন্দ করা হলো। কেননা ওই জায়গাতে অমর জওয়ান জ্যোতিকে অন্য জায়গায় ছড়িয়ে দিয়ে ওইখানে নেতাজি মূর্তি বসালে একটা বিতর্ক হবে, আর কোনো কোথাও জায়গা ছিল না। আচ্ছা, দেশ স্বাধীন হলে পর তো সেই মানুষটারই সবার প্রথম মানে গ্রহণযোগ্যতা ছিল পার্লামেন্টে যাওয়ার, তাহলে পার্লামেন্টের সামনে তার মানে বৃহৎ আকার কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হলো না কেন? কি অসুবিধা ছিল? অমর জওয়ান জ্যোতিতে কেন? থার্ড, নেতাজি ট্যাবলো, খুব কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে সরকার জানিয়েছে যে বাংলার থেকে নাকি পরপর বেশ কয়েক বছর ট্যাবলো নেওয়া, মানে বাংলা ট্যাবলোকে প্রদর্শন করা হয়েছে, তাই এবছর নেতাজির ট্যাবলোটা বাতিল। এই রকম ব্যাপার। নেতাজির 125তম জন্মবার্ষিকী হোক বা স্বাধীনতার 75তম বর্ষই হোক, যেহেতু আগের 3-4 বছর বাংলা ট্যাবলো নেওয়া হয়েছে, তাই এবছর নেতাজি ট্যাবলো কোনো ব্যাপার না, বাতিল করে দেওয়া যায়, সহজ ব্যাপার। তো এই হচ্ছে একটা ব্যাপার, এরকমই চলছে। তো সেটাকে রাগঢাক করতে পরে নিয়ে আসা হলো কি যে না, নেতাজির একটা মূর্তি বসানো হবে, তা আবার সে অমর জওয়ান জ্যোতিতে। লাস্টলি একটা কথা খুব বলতে ইচ্ছে করে, খুব দুঃখের ব্যাপার যে বাঙালি বিদ্বেষ ব্যাপারটা তো সেই অনেক আগের থেকে চলে আসছে। এখন সব ব্যাপারেতেই, ভারতের সব ব্যাপারেতে বাঙালি কন্ট্রিবিউশন অনেক বেশি থাকে, দেশ পরিচালনাই হোক, দেশ রক্ষাই হোক, সব ব্যাপারগুলোতে বুদ্ধি দেওয়াই হোক।
কিন্তু বাঙালি ছাড়া দেশটা চলা খুব কঠিন। সবাইকেই দরকার, কিন্তু এই একটা জাতি যে সবাইকেই আপন করে নিতে পারে, যে প্রাদেশিকতা, যে টার্মটা, যেটা এই বাংলাতে খাটে না, প্রাদেশিকতা। শিক্ষাতে রামমোহন হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, সাহিত্যে বঙ্কিমচন্দ্র হোক, জাতীয় সঙ্গীত বা গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কোনো বৈপ্লবিক উপন্যাসে শরৎচন্দ্র হোক, বা যদি আমরা ধরতে পারি যে স্বাধীনতা সংগ্রামীদের তালিকা, সেখানেতে অজস্র স্বাধীনতা সংগ্রামী বাংলার থেকে উঠে গেছে। সে কতজনের নাম বলবো, বহুজনের নাম বাদও পড়ে যেতে পারে। চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোক, ক্ষুদিরাম বসু হোক, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ঋষি অরবিন্দ। তো এত তাদের কন্ট্রিবিউশন, এবং সব থেকে বড় কথা যেটা বলবো, যে স্বামীজি, তার উদ্ভবটা সেই অরিজিনটা বাংলা। তো যার আদর্শ, যার ধর্মজ্ঞানে আর যার আদর্শে সম্পূর্ণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, মানে সব থেকে ভালো অনুপ্রাণিত যদি কেউ হয়ে থাকে, সেই মানুষটা হচ্ছে নেতাজি। মানে কি অদ্ভুত একটা সংযোগ। তো তার আদর্শটা সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পেরেছিলেন, তার সেই ত্যাগ, সেই ভক্তি, সেই ধর্মভাব যেটা পেরেছিলেন, সেটা নেতাজি। তো এই সমস্ত দিক থেকে বাংলাকে বাদ দিয়ে কিছু তো সম্ভব নয়। এবারে যদি ভেবে থাকে একদম শুরুর থেকে যে বাংলা বিদ্বেষের কারণেতেই এই জায়গাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং একটা জাস্ট দেখানোর মতো, জাস্ট করছি এরকম যদি একটা কোনো শ্রদ্ধা জানানো হয়, একটা সম্মান জানানো হয়, সেগুলো ধরা পড়ে যায়, সেগুলো আর মানে লুকিয়ে থাকে না। সব থেকে বড় কথা যে আজকালকার দিনে আমরা নেতা বলতে বুঝি যে শুধু স্বার্থ, শুধু ক্ষমতা, শুধু লোভ, শুধু দুর্নীতি, এই কথাগুলোই মাথায় আসে। অথচ আমরা যে মানুষটাকে নেতাজি বলি, তার মধ্যে এইগুলোর ছিটে ফোঁটাও ছিল না। সেই সমসাময়িক যদি কারোর মধ্যে কিছু না কিছু ছিল, তার মধ্যে কিছু থাকেনি। অতএব নেতার যে সংজ্ঞাটা এখন সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে গেছে, আর তিনি ছিলেন নেতাজি। এখন বরাবরই একদম সেই শুরুর থেকে আজ পর্যন্ত সমগ্র ভারতবাসীর সামনে নেতাজিকে সেইভাবে প্রকাশ করতে দেওয়া হয়নি। এটা এক প্রকারের ষড়যন্ত্রই বলতে পারেন, বা কোনো কারণ হোক, হয়তো সেই সমসাময়িক বহু জনের ব্যক্তিত্বতে কালিমা লাগতে পারে, প্রকাশ্যে সেগুলো বলা না যেতে পারে। অতএব এই মানুষটাকে, এটা তো বিতর্কিত চরিত্র, এনাকে অন্তত ঢাকিয়ে দাও, বাস, তাহলেই চলবে। কিন্তু আমরা যারা বাঙালি, তাদের মনে নেতাজি ছাড়া আর কিছু, মানে একটা নাম যদি বলতে বলা হয়, একটা নাম দেশের প্রসঙ্গে, স্বাধীনতার প্রসঙ্গে আমাদের নাম মাথায় কিন্তু আসে, যে নেতাজি নামটাই আমাদের মাথায় আসে, এবং সেটা খুবই অন্তর থেকে, সেটার মধ্যে কোনো লোক দেখানো ভাব থাকে না, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা, অনেক চোখের জলের মাধ্যমে সেই নামটা আসে। তো তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোটা অনেকটাই কঠিন। তার নিয়ে কিছু কথা বলতে গেলেও স্পর্ধা দেখাতে হয়। আরেকটা সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে, ব্যক্তিত্ব ছিল, কিন্তু তবুও তাদের মধ্যে সেই সব মানুষদের কিছু না কিছু হেটার্স, মানে তাদের কিছু নীতি, তাদের কিছু পন্থা মানুষ তার বিরোধিতা করে। এরকম অনেক ব্যক্তিত্ব আছে, ঠিক আছে, যে তার এই জায়গাটা ভালো লাগে না, সেই মানুষটা যত মহানই হোক, তার এই জিনিসটা ভালো ছিল না, এটা আমি বিরোধিতা করি। কিন্তু নেতাজির প্রসঙ্গে এই জিনিসটা একদমই দেখতে পাওয়া যায় না, যে নেতাজির
এই কাজটা বা এই নীতিটা ভুল ছিল, এই কাজটা ভুল ছিল, এটাকে সমর্থন করা যায় না, এই জিনিসটা কিন্তু হয় না। সো ব্যাপার হচ্ছে এগুলোই। আমি জানি না ভবিষ্যতে বহুজনের, বহু মানুষের, সে রাজ্য হোক, সে দেশ হোক, অনেক প্রতিশ্রুতি দেওয়া আছে নেতাজিকে কেন্দ্র করে। এটুকু বিশ্বাস যে আলটিমেট কিছুই হবে না। এবং সব আরও আরও কষ্ট লাগে যখন তার পরিবার, তার বংশধররা এই ব্যাপারগুলো মেনে নেয় এবং তারাও কোনো কিছুর কাছে বিক্রি হয়ে যায়। বহু কমিশন হয়েছে, তার ফ্যামিলি মেম্বাররা বহুভাবে চেষ্টা করেছে, কিন্তু কিভাবে থেমে গেছে, কিভাবে ভোল বদলে গেছে, কিভাবে কথাগুলো বা ঘটনাগুলোকে অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটাও মানে কিছু বলার নেই। সব থেকে দুর্ভাগ্যের জিনিস এটাই। তারা যখন যুক্ত হয়ে পড়ে, রাজনৈতিক কারণে যুক্ত হলে তো কিছু বলার নেই, মানে রাজনীতি, সেই রাজনীতির জায়গাটা এখন নেতাজি হয়ে গেছে একটা ব্যবহারের জিনিস, যে নেতাজির আবেগটাকে নিয়ে আবেগটা ব্যবহার করে, নেতাজি আবেগ। আর ভোটের সময় থাকলে তো সেটা আরও বেশি বেশি করে জেগে ওঠে, সেটা আর বলার কিছু নেই। যাই হোক, অনেক কথা বললাম। ভিউয়ার্স জাস্ট দুজন। এখন অনুরোধ করব, যারা যারা দেখোনি তারা প্লিজ একটু এই লাইভ ভিডিওটা দেখে নিও, আশা করি ভালো লাগবে। কারণ কিছু প্রসঙ্গ বলতে ইচ্ছে করে, শেয়ার করতে ইচ্ছে করে। বেশিরভাগ আছেন যারা, বেশিরভাগ তো বাঙালি আছেন, তো এগুলো হয়তো আমাদের আরও মনে বেশি বেশি করে লাগে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।